সহিংস ঘটনা 16 জুলাই ঘটবার পর 16 জুলাই রাতে এক অডিও বার্তায় প্রথমবারের মতো শেখ হাসিনা সেনাবাহিনীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা, আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি। তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ত্রাতার ভূমিকায় নেমে আসেন যে তার পুত্র সম হাসনাত, সার্জিস, এমনকি আসিফ মাহমুদ এই মে মাসের শেষেও বলেছেন এরা না হয় তাকে রয়ের দালাল বলে, এরা না হয় তিনি বাংলাদেশের সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তাকে ভারতের নীল নকশা বাস্তবায়নকারী বলে, তারা না হয় ভাবে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাতই বেশি যোগ্য, কিন্তু তিনি বাবা হয়ে তো তাদেরকে রক্ষা না করে পারেন না। আরবি বলছে না কে বলছে আমি জানি না, ওটা তো সাউন্ড তো বোঝা যাচ্ছে না। ওকে টার্গেট করে মার, টার্গেট করে মার। কেন টার্গেট করে মারতে হবে? কেন টার্গেট করে মারার জন্য কি জনগণ আপনাদের বেতন দিয়ে রেখেছে? সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে গোপালগঞ্জে, এতে করে বাতিল হয়ে গেল জাতিসংঘের মিশন। হ্যাঁ দর্শক শ্রোতা, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার নির্দেশে এই ঘটনা কিন্তু ঘটেছে, এটাই দাবি করছে বিশ্লেষকরা। চলে আমরা মূল ভিডিও দেখব, এবং তার আগে আরেকটা কথা বলে নিতে চাই যে বর্তমানে যে সিচুয়েশন চলছে গোপালগঞ্জে, থমথমে পরিস্থিতি, আর এইটার থমথমে পরিস্থিতি হওয়ার মূল কারণ হচ্ছে এই এনসিপি নেতাদের উস্কানি। তারা যদি এই উস্কানি না দিত তাহলে কিছুই ঘটতো না। চলেন আমরা একটু দেখে আসি কি হচ্ছে সেখানে। হাসনাত 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 স্লোগান তোলার পর গোপালগঞ্জ থেকে সেনা প্রহরায় সেনাবাহিনীর সাজোয়া যানের ভেতরে ঘাড় গুজে ঢুকে কোনো মতের জায়গা করে নিয়ে দলীয় নেতাকর্মী সহ ঢাকার পথে পালিয়ে এসেছেন, সেই ভিডিও এখন প্রকাশ পেয়ে গেছে। শুধু হাসনাত আবদুল্লাহ নয়, মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ তো বরাবরই বলে আসছেন যে উত্তরপাড়া ভারতের নীল নকশা বাস্তবায়ন করে এবং বাংলাদেশে নাকি খাল কেটে কুমির আনার ব্যবস্থা করছে ভারতের নীল নকশা বাস্তবায়ন করতে, এবং ওয়াকারুজ্জামানকে সরাসরি তারা ভারতের দালাল হিসেবে অভিহিত করে। সেই ওয়াকারুজ্জামান আর তার বাহিনী শেষ পর্যন্ত দুর্দান্ত সার্ভিস দিয়েছে গোপালগঞ্জে হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। ওয়াকারুজ্জামান আর সেনাবাহিনীর এমন সার্ভিস না পেলে শেষ পর্যন্ত সার্জিস আলমেরা জানটা নিয়ে, প্রাণটা নিয়ে, ইজ্জতটা নিয়ে গোপালগঞ্জ থেকে বেরিয়ে আসতে পারতেন কিনা সন্দেহ। কারণ তাদের ভীষণ বড় অভিযোগ হচ্ছে এই সেনাবাহিনী পুলিশ তাদের বলেছিল সব রেডি আছে। নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে কথা বলেছেন যে তারা পুলিশ সেনাবাহিনীর তরফে জেনেছিল সব রেডি আছে, কিন্তু তারা শহরে গিয়ে দেখে সমাবেশ করার পর তাদের এমন ধাওয়া খেতে হলো যে ধাওয়া শুরু হওয়া মাত্র পুলিশ পালিয়ে গেল। এখন দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে রাগে কাঁপতে কাঁপতে এনসিপির নেতাকর্মীরা বলছেন যে পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে, এরা দোসর, এরা ইচ্ছা করে পালিয়ে গেছে, এরা আমাদের রক্ষা করতে পারেনি। কিন্তু তখন সেনা কর্মকর্তাদেরকে দেখা গেল দারুণ অ্যাকশনে, তারা আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া দিচ্ছে, গুলি ছুটছে এপিসি থেকে, সাজোয়া যান থেকে। এমন ঘটনা রীতিমতো বাংলাদেশের সংবাদ মাধ্যমে লাইভ হয়েছে, এবং তারা রক্ষা করতে এনসিপির নেতা কর্মীদেরকে রক্ষা করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সারা গোপালগঞ্জ জুড়ে ব্যাপক অ্যাকশন চালিয়েছে। এখন এনসিপির নেতৃবৃন্দকে তো আর পাল্টা প্রশ্ন করা যাচ্ছে না যে এই কদিন আগেও পটিয়ায়, খুলনায় আপনারা থানা ঘেরাও করে রাখলেন, থানা নাকি মাটির সাথে মিশিয়ে দেবেন বললেন, সেই 2024-এর জুলাই থেকে পুলিশ পিটিয়ে মারছেন, পুলিশের গায়ে আগুন দিচ্ছেন, পুলিশ ঝুলিয়ে রাখছেন। পুলিশের সেই সাহস বা সাধ্য কই যে কোনো রকম ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হবে, যেই ধাওয়া পাল্টা ধাওয়ার সামনে আপনাদের বীর নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা বুক চিতিয়ে দাঁড়াবেন না, বা তাদের এই পরিমাণ নেতাকর্মী থাকবেন না যে তারা উল্টো ধাওয়া দেবেন, তারা পালাবেন, কিন্তু পুলিশ কিনা তার জান এবং জীবন বাজি রেখে আবার আপনাদেরকে প্রহরা দিতে যাবেন। তিনি মানে পুলিশ তো মার খাবে, পুড়ে মরবে, জখম হয়ে মরবে দুতরফেই। পুলিশ কি করে আপনাদেরকে নিরাপত্তা দেবে, আপনাদের মতো বীরদের? এই প্রশ্ন করার সামর্থ্য নাই। কিন্তু শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাদেরকে রক্ষা করেছেন ওয়াকারুজ্জামান। কারণ আপনাদের মনে থাকবে মার্চে যখন ওয়াকারুজ্জামানকে
তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন এবং সেই অনুরোধ করতে তিনি হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমকে ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমন খবর যখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ফাঁস করে দিলেন, তখন কিন্তু সেনা সদর দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল ওয়াকারুজ্জামান ছেলের মতো দেখেন হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমকে। কাজেই ওয়াকারুজ্জামান বাপের কাজ করেছেন। ওয়াকারুজ্জামান তার বীর ছেলেরা বীরত্ব দেখাতে গিয়েছিল গোপালগঞ্জে, সেখানে আওয়ামী লীগের সমর্থকেরা তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙার কর্মসূচি প্রতিহত করতে গাছের ব্যারিকেড দিয়েছে, দেশীয় লাঠিসোঁটা নিয়ে রাজপথে ছিল এবং 200-300 মানুষ একসাথে হয়ে ধাওয়া দিয়েছে এনসিপির নেতাকর্মীদের, আর তাদের পালিয়ে বাঁচতে হয়েছে। কিন্তু পালিয়ে বাঁচার পর আবার তাদের ঢাকায় ফেরার কোনো উপায় ছিল না, কারণ সাধারণ গাড়িতে যদি তারা ঢাকায় ফিরতে যেতেন তাহলে পথে পথে এই আওয়ামী লীগ সমর্থকরা নাকি প্রতিরোধ গড়ে তুলেছিল, কাজেই তারা নিরাপদে ফিরতে পারতেন না। আর তাদেরকে তুলে আনার জন্যে হেলিকপ্টার, প্রাইভেট হেলিকপ্টার ভাড়া দিতে নাকি কোনো হেলিকপ্টার ব্যবসায়ী রাজি হচ্ছিলেন না। তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ত্রাতার ভূমিকায় নেমে আসেন যে তার পুত্র সম হাসনাত, সার্জিস, এমনকি আসিফ মাহমুদ এই মে মাসের শেষেও বলেছেন এরা না হয় তাকে রয়ের দালাল বলে, এরা না হয় তিনি বাংলাদেশের সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তাকে ভারতের নীল নকশা বাস্তবায়নকারী বলে, তারা না হয় ভাবে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাতই বেশি যোগ্য, কিন্তু তিনি বাবা হয়ে তো তাদেরকে রক্ষা না করে পারেন না। কাজেই সেনাবাহিনী গুলি ছোড়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামদেরকে ঢাকা শহরে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী গুলি ছোড়ে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে। তার মানে আমরা যে এই ওয়াকারুজ্জামানের বাহিনীর কাছ থেকে শুনেছিলাম সেই 3রা আগস্ট মাসের 3 তারিখ 2024 সালে যে সেনাবাহিনী নাকি ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের জনগণের ওপর কিছুতেই গুলি চালাতে পারে না, তার মানে সেই সিদ্ধান্ত তাদের ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়। কিন্তু আন্দোলন যদি হয় হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম বিরোধী, তাহলে সেনাবাহিনী নিশ্চিতভাবেই জনগণের বুকে গুলি চালাতে পারে, কারণ সেনাবাহিনী মনে করে, ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী মনে করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম তার পুত্রবৎ এই বীর সন্তানদের রক্ষা করাই তার এবং তার বাহিনীর মূল কাজ। মানে এমন বয়ান বা এমন বাস্তবতা বুঝে নিতে তো কোনো অসুবিধাই থাকার কথা না। পত্রপত্রিকাগুলো ঘেটে দেখলে দেখবেন অন্তত 10 জন গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পত্রপত্রিকার এখন যে অবস্থা তাতে তো বুঝতেই পারেন যে সঠিক মৃত্যুর সংখ্যা, হতাহতের সংখ্যা জানবার উপায় নাই এই মুহূর্তে। কিন্তু গুলি পুলিশ ছুড়ল না, কারণ আমরা তো শুনেছি পুলিশকে নাকি বলে রাখা হয়েছে যে পুলিশ গুলি করতে পারবে না গত আগস্টের পর থেকে। তার মানে গুলিগুলো ছুড়েছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী কোন পরিস্থিতিতে কি অবস্থায় বাংলাদেশের জনগণের বুকে গুলি চালালো, কেন, কার নির্দেশনায়, এই উত্তর কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দিতে হবে না? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনীর অবস্থা এমন ঘোরতর যে 2025-এর 5ই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙতে শুরু করলো এই হাসনাত আবদুল্লাদের মতো বীর তরুণেরা, তখন সেনাবাহিনীর একটা প্লাটুন গেল এবং জনগণের ভুয়া ভুয়া স্লোগানে তারা নাকি লেজ গুটিয়ে পালিয়ে এলো, তাদের আর কিচ্ছু করার থাকলো না। এরপরে 3 রাত 2 দিন ধরে ওই ভাঙাভাঙির উৎসবে সারা বাংলাদেশে কোনো মববাজি, কোনো লুটতরাজ, কোনো খুন নিয়ন্ত্রণে, নিরসনে, দমনে তারা কোনো ভূমিকা রাখতে পেরেছে গত 11 মাসে, এর প্রমাণ আমাদের কাছে নাই। তাহলে এই সেনাবাহিনীকে যদি জনগণ প্রতিহত করা শুরু করে, তখন ওয়াকারুজ্জামান সত্যি কি তার সকল বাহিনীর সদস্যদেরকে এপিসির ভেতর ঢুকিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবেন তার ব্যারাকে? মানে আমি বুঝতে চাই সেনাবাহিনী যে সরাসরিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো গোপালগঞ্জে,
এই গুরুতর সিদ্ধান্তটা কখন কে নিল? কারণ এই সেনাবাহিনী তো ৩রা আগস্ট ২০২৪-এ ঘোষণা করেছিল যে তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়াবে না। তাহলে কোন জনগণের পক্ষে তারা আছে, কোন জনগণের পক্ষে তারা নাই? গোপালগঞ্জে যদি এনসিপি বঙ্গবন্ধুর কবর ভাঙা শুরু করত, নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় সেই কবর ভাঙায় কোনো বাধা দিত না বাংলাদেশের সেনাবাহিনী, কারণ যেমনটা তারা ৩২ নম্বরের বাড়ি ভাঙায় দেয়নি বা সারা বাংলাদেশের কোথাও কোনো ভাঙচুর লুটপাট বন্ধে দেয়নি। তার মানে সেনাবাহিনীর এখন একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের জানমাল নিরাপত্তা রক্ষা। আমি তো অনেক মাস আগে বলেছি যে সেনা প্রধানের উচিত সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহর মতো নেতৃবৃন্দকে সরাসরি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া। সেনাপ্রধান যদি অন্য কারো উপর ভরসা না রাখতে পারেন, তিনি নিজে এই বিষয়টি দেখতে পারেন যে কি করে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির, এখন আমি জানি না মানে শুধু যদি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমকে দিতে না চান, ৮-১০-১২ জন নেতাই তো আছেন। এই ৮-১০-১২ জন নেতাকে দরকার হলে সেনাপ্রধান নিজে ব্যক্তিগতভাবে নিরাপত্তা প্রদান করুন। কিন্তু তিনি এদের বিরুদ্ধে, মানে তারা রাজনীতি করতে নেমেছেন, কিন্তু এই রাজনৈতিক নেতাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথে তাদেরকে বাধা সৃষ্টি করতে গেলে, তাদের মববাজির বিরুদ্ধে দাঁড়াতে গেলে চৌধুরী তিনি কিন্তু সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারকেই দোষারোপ করছেন। কারণ জেনারেল ওয়াকার তিনি বলেছিলেন যে দেশে কোনো রকম মব সৃষ্টি হবে না, তিনি দায়িত্বে থাকতে সেনাবাহিনী কাউকে গুলি চালাবে না। কিন্তু যেটা আমরা পুরোটাই উল্টা দেখেছি, এই গোপালগঞ্জে 4 থেকে 5 জন ইতিমধ্যে নিহত হয়ে গেছে। এগুলো কার নির্দেশে হলো? এই কাজগুলো কে করলো? এনসিপি নেতাদের মানে তাদের ট্যাঙ্ক করে নিরাপত্তা দিয়ে নিয়ে গেল, আর এদিকে গোপালগঞ্জবাসীকে নির্বিচারে গুলি করলো। যাই হোক, এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সেখানে বিশ্লেষণ শুনেছেন। তবে আপনাদের কাছে আমি আবারও প্রশ্ন রাখতে চাই, এই দোষারোপটা কাকে দিবেন? এবং বাংলাদেশ সেনাবাহিনী চরম বিতর্কিত হয়েছে। এটা হতে পারে না যে আগামী দিনে বাতিল হয়ে যাবে জাতিসংঘের মিশন বা আন্তর্জাতিক আদালত থেকে, আন্তর্জাতিক কিছু থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিতে পারে। এইটা হইতে পারে না, এইটা কিন্তু হইতেই পারে, স্বাভাবিক বিষয়। এইটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজও হয়ে গেছে যে বাংলাদেশে সেনাবাহিনীর হাতে মারা গেছে গোপালগঞ্জবাসী। এটা হতে পারে না? হতেই পারে। তো যাই হোক, আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আশা করছি পুরো ভিডিও দেখেছেন এবং ভিডিওটি